বাচ্চা কাচ্চার হাবিজাবি খাবার কীভাবে রোধ করব। আর সংসারের অর্ধেক টাকাই চলে যায় বাচ্চা কাচ্চার হাবিজাবি খেতে। এই ধরনের সমস্যায় আমরা 90% ফ্যামিলিতে ভুগে। আজকে সুন্দর একটা কমেন্টস পাইছি আরবির মাম্মি চ্যানেল থেকে। আপুটা লিখছে, আসসালামু আলাইকুম আপু, আমি আপনার নতুন ভিউয়ার। সংসারের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ভালোবাসা নিয়েও আপি, আমার একটা সমস্যা, আমি আর আমার বাচ্চা সংসারে শুধু বাজারে তেমন খরচ না হলেও হাবিজাবি খরচে সব টাকা নষ্ট হয়ে যায়। এটা কিভাবে সেভ করব একটু যদি বলতেন। আসলে এই কমেন্টসটা পাওয়ার সাথে সাথে আমি ভাবলাম যে সত্যিই তো এই সমস্যাগুলো কিন্তু সবাই ভুগি। সংসারে যখন আমারও প্রথম শুরু হয় কোনো খরচই ছিল না। যখন বাচ্চা কাচ্চা হয়, তারপরে যখন বাচ্চা কাচ্চা বাড়তি খাবার শেখে এবং বাইরের খাবার চিনে, তখন কিন্তু এরকম সমস্যায় আমিও পড়ছি। কীভাবে সেটা ওভারকাম করছি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপু সহকারে যারা ভিডিওটা দেখবেন সবারই কাজে লাগবে, যাদের ছোট বাচ্চা কাচ্চা ঘরে আছে এবং এই ধরনের আজেবাজে খাবারের প্রতি আকৃষ্ট। আচ্ছা, একটু খেয়াল করি আমাদের বাচ্চারা কখন বাজে খাবার বা বাড়তি খাবার বা প্যাকেটজাত খাবার, দোকানের খাবার খেতে চায়। তো আপনি যদি খেয়াল করেন দেখবেন যে খুব সকালবেলা যখন বাচ্চারা স্কুলে যায়, বাইরে যাওয়ার সুযোগ পায়, ঠিক তখনই কিন্তু বাচ্চারা বাড়তি খাবার বা এই দোকানের বাজে খাবারটা খেতে চায়। যখন স্কুলে যায় কিংবা স্কুল থেকে আসে, অথবা সে বাহিরে সন্ধ্যাবেলা ঘুরতে যায় কিংবা আমাদের সাথে যখন ঘুরতে বের হয়, এই সময়গুলো কিন্তু বাচ্চারা বেশি বাড়তি খাবার চায় বা বাহিরের খাবার চায়। এখন কেন একটা মানুষ এই ধরনের খাবার চায় বা তার খেতে ইচ্ছা করে, সেটার কারণটা আগে জানতে হবে। আমরা শুধু বাচ্চাদেরকে দোষ দিই যে বাচ্চারা খেয়ে ফেলে, বাচ্চা চায়। আসলে ওদের দোষ দিলে তো লাভ নেই, আমাদের কারণটা আগে জানতে হবে। প্রথমত দেখুন, আপনি আপনার বাচ্চাকে কখন ঘুম পাড়াইতেছেন। আপনি যদি আপনার বাচ্চাকে দেরি করে ঘুম পাড়ান, অনেক দেরি হয়, সে যদি রাতে টিভি, কার্টুন, মোবাইল এইসব নিয়ে ব্যস্ত থাকে, বা আপনারাও যদি দেরি করে ঘুমান, তাহলে দেখবেন বাচ্চাটা দেরি করে ঘুমায়। দেরি করে ঘুমাইলে তার খাবারটা কিন্তু পেটে হজম হইতে কিন্তু সময় লাগে। তার কিন্তু ক্ষুধাটা তখন কম থাকে, কারণ সে অনেক রাত পর্যন্ত খায়। রাত পর্যন্ত খেলে তারপর সকালবেলা যখন সে দেরি করে ঘুম থেকে ওঠে, আপনি তাড়াহুড়া করে ঘুম থেকে উঠাবেন এবং স্কুলে যাওয়ার একটু আগে তাকে ঘুম থেকে উঠাবেন। সে তাড়াহুড়ো করে রেডি হবে স্কুলে যাওয়ার জন্য, সে কিন্তু সকালে নাস্তাটা খেতে পারে না। তা আমাদের চেষ্টা করতে হবে কি, এর করণীয় কি, প্রথমত বাচ্চাকে আগে খাওয়াতে হবে রাতের বেলা এবং আগে ঘুম পাড়াতে হবে। খুব সকালে ঘুম থেকে উঠানোর চেষ্টা করতে হবে। স্কুলে যাওয়ার কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠাবেন। আপনি কয়েকবার ডাকবেন বাচ্চাকে যে ওঠো ওঠো, সে একবার না দুইবার, দুইবার না তিনবার, তারপর কিন্তু উঠবে। যখন একটা বাচ্চা অনেক টাইম পায় বাসায় থাকার, 1 ঘন্টা সময় পায়, হাঁটাহাঁটি করে, টয়লেট ক্লিয়ার হয়, সে একটু ঘোরাঘুরি করে, তখন কিন্তু সে যাওয়ার আগে তার একটা খাবারের প্রতি আগ্রহ জন্মে যায় যে আমাকে এখন নাস্তা খেতে হবে, তার ক্ষুধা লাগে। তো আপনি বাধ্যতামূলক বাচ্চাকে অবশ্যই বাসা থেকে নাস্তা খাওয়াই স্কুলে দেবেন। যখন একটা বাচ্চা নাস্তা খেয়ে স্কুলে যাবে, আর আপনি যখন ঘরের একটা টিফিন, হেলদি টিফিন দিবেন, যেমন ধরুন আপনি আপনার বাচ্চাকে বাসায় তৈরি যে খাবারগুলো আছে এগুলোতে অভ্যস্ত করবেন, যে তোমাকে কয়েকটা রুলস মানতে হবে। সেটা হয়েছে, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই নাস্তা করতে হবে এবং বাসার ঘরোয়া টিফিন তোমাকে নিতে হবে। এরকম যদি আপনি শক্ত হাতে বাচ্চাকে শুরু থেকে অভ্যাস করান, তাহলে কিন্তু আপনার বাচ্চাটা যখন খেয়ে বের হবে বাহিরে, একটা বাচ্চার যখন ভরা পেট থাকে, যখন বাহিরে বের হয়, তখন কিন্তু সে কখনোই বাহিরের আপনার প্যাকেটজাত বা দোকানের খাবার দেখলে হাত বাড়াবে না বা আমাকে দাও এটা বলবে না, কারণ তার পেটে তো ক্ষুধা নাই। ক্ষুধা নাই বলে কিন্তু সে কিন্তু দোকানের খাবার চাইবে না বা বাড়তি খাবার চাইবে না। যখন স্কুলে থাকবে তার প্রচণ্ড ক্ষুধা লাগবে টিফিন পিরিয়ডে, তখন যখন একটা স্বাস্থ্যসম্মত বাসার মজার খাবার পাবে সে, তখন কিন্তু আপনার বাইরের খাবারের প্রতি তার নেশা থাকবে না। সে মায়ের দেওয়া হাতের যে টিফিনটা থাকে চেটেপুটে খাবে। এবং বাচ্চা যখন স্কুল থেকে আসবে, আসার আগেই আপনি ঘরে তার খাবারটা রেডি রাখবেন, যে ও এসেই কি খাবে। সে কি শরবত খাবে, নাকি একটা হালকা খাবার খাবে, নাকি সে সরাসরি তাকে আপনি খাবার দিবেন, ভালো খাবার দিবেন। এই খাবারটা আপনি রেডি রেখে বাচ্চাকে স্কুল থেকে আনতে যাবেন। অনেক মায়েরাই আমরা কি করি, বাচ্চাকে নিয়ে এসে রান্নাবান্না করি। এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে, আপনি বাচ্চার জন্য খাবার রেডি রেখে তবে বাচ্চাকে আনতে যাবেন স্কুলে। কারণ ও যখন আসবে, ওর খাবারের দেরি হবে, তখনই সে কান্নাকাটি করবে যে আমাকে বাইরের খাবার দাও, বাইরের এইটা দাও, ওইটা দাও। এভাবে কিন্তু আপনি তখন কি করবেন, বিরক্ত হয়ে আপনার কাজ করার জন্য, আপনি কাজটা সহজ করার জন্য বাচ্চাকে নিজে ইচ্ছে করেই বাইরের দোকানের খাবারটা কিনে দেবেন। সবসময় খেয়াল রাখবেন, বাচ্চা ক্ষুধার্ত বা বাচ্চার খাওয়ার সময় কখন, তার আগেই যদি খাবারটা রেডি রাখি আমরা, তাহলে কিন্তু এরকম সমস্যা হয় না। যে একদম বাচ্চার ক্ষুধা কখন লাগতে পারে, একটা বাচ্চা কয় ঘন্টা পর পর খায়, এই কথাটা যদি আমরা আগে বুঝি, তাহলে কিন্তু আমরা খাবারটা সাথে সাথে রেডি রাখতে পারি। বাচ্চা যদি পেট ভরা থাকে, বাড়তি খাবারটা কম চাবে। এরপর ধরুন আমরা যদি সন্ধ্যাবেলা ঘুরতে যাই, আপনি ঘুরতে যাওয়ার একটা রুলস করবেন, যখন তখন বাচ্চাকে নিয়ে বের হবেন না। অনেকেই আছে মা বাবারা মাগরিবের আগে যদি যান, তাহলে আপনি লাঞ্চের পরে বের হবেন,
কারণ দুপুরে পেট ভরা থাকবে, ভরপুর খাবার খাবে বাচ্চা, বাইরে খাবে না। হালকা পাতলা আপনি অভ্যস্ত হতেই পারে, কিন্তু একটা বাচ্চা যদি নেশা হয়ে যায় যে ঘরে খাবে না, সে শুধু বাহিরের খাবারই খাবে, প্যাকেট খাবার খাবে, এটা মানে নিতান্তই খুবই খারাপ একটা কথা। তো ঘরোয়া খাবার ঠিক রেখে বাহিরে হালকা পাতলা খাক, সেটা অন্য কথা। সব বাচ্চারাই কিছু না কিছু বাইরের খাবার পছন্দ করে, কিন্তু এটা যেন এমন না হয় যে ঘরের খাবার বাদ দিয়ে সে বাইরের খাবারই বেশি খায়। তাতে করে আমাদের অপচয়টাও বেশি। আমরা কিভাবে তাহলে সংসারে সঞ্চয় করব বা সুন্দর করে অল্প আয়ে চালাবো? তো সেই জন্য বাচ্চাকে যদি ঘুরতে নিতে হয়, তাহলে লাঞ্চের পরে আপনি মাগরিবের আগে ঘরে চলে আসবেন। আর একটা রুলস করতে হবে যে মাগরিবের আজান দিলেই নামাজ পড়বো, তারপর আমরা ঘরে বানানো হাতে তৈরি খাবার খাবো। আর যদি আপনি মাগরিবের আগে বের হতে না পারেন, তাহলে কি করবেন, মাগরিবের পরে রুলস করতে হবে। যেমন ধরুন, আপনি মাগরিবের আগে আমরা বাসায় থাকবো, বাসায় তৈরি করে আমরা নাস্তা রেডি রাখবো, মাগরিবের নামাজ পড়ে নাস্তা খেয়ে তবে আমরা বাইরে যাব। দেখুন, এখানে কিন্তু শৃঙ্খলায় পারে, ধর্মীয় শৃঙ্খলা বলেন, সামাজিক শৃঙ্খলা বলেন বা পারিবারিক শৃঙ্খলাই বলেন, একমাত্র ডিসিপ্লিন ছাড়া আপনি কোনো জায়গা কোনো কিছুতে আপনি কিন্তু আগাতে পারবেন না। সেটা হোক না সংসারের প্ল্যান, আয় ব্যয় কিংবা বাচ্চাদের বাইরে ঘুরতে যাওয়ার আগে আমরা কিন্তু সব সময় বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপর বাইরে নেব, এটা একটা রুলস করতে হবে। আর একটা শিশু যখন পারিবারিকভাবে ছোটোবেলা থেকেই দেখে তার বাবা মা এই কাজগুলো করে, তাহলে কিন্তু সেও কিন্তু এটাই শিখবে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয়, যারা একান্তই রোধ করতে পারেন না, বাচ্চা ঘন ঘন বাইরে চলে যায়, এরকম যদি হয়, তাহলে আপনারা যারা শহরমুখী চেষ্টা করবেন, অবশ্যই নিচতলায় বাসা নেবেন না। আপনারা নিচতলার উপরে যতটা সম্ভব উপরে বাসা নেওয়ার চেষ্টা করবেন। আপনার বাচ্চা কিন্তু তাহলে কখনোই ফ্ল্যাট থেকে বের হতে পারবে না বা যখন তখন বাইরে যেতে পারবে না। এই যখন তখন যদি বাইরে যাওয়ার অভ্যাস থাকে আপনার বা আপনার বাচ্চাদের, তাহলে কিন্তু আপনি বাড়তি খাবারটা একদম রোধ করতে পারবেন না। বাড়তি খাবার আপনার বাচ্চা হাতের কাছে পাবে বা ঘন ঘন বের হওয়ার সুযোগ থাকবে, সে কিন্তু যখন তখন এই খাবারের প্রতি তার নেশাটা বেড়েই যাবে। আর যদি আপনার বাচ্চা মোটামুটি বোঝে, সে যদি এটুকু বোঝে যে আপনার কথা বোঝে বা আয় ব্যয় বোঝে, তাহলে অবশ্যই আপনি আপনার সংসারের আয়টা আগে তাকে তুলে ধরুন যে আমাদের এত টাকা আয় বাবা, এখানে এখানে খরচ হচ্ছে, তোমার পিছনে এত টাকা খরচ হয়, এখন আমার এত টাকা আছে, এই টাকার মধ্যে দৈনিক তোমাকে চালানো এবং সংসার চালানো, পাশাপাশি বাড়তি খাবার হলে তোমার কয় টাকা তুমি মাথা পিছু পাও। যখন আপনি এই অঙ্কটা তাকে দেখাবেন, তখন সে কিন্তু বুঝতে পারবে যে তার হিসাবে মাত্র প্রতিদিন 10 টাকা বা 20 টাকা আছে। একটা বাচ্চার মাথা পিছু যদি খরচ থাকে 10 টাকা বা 20 টাকা দৈনিক, সে কিন্তু অঙ্ক বুঝে গেছে। আর একটা বাচ্চা 10 টাকাও যদি দৈনিক খায়, 20 টাকাও খায়, সেটা কিন্তু খুব বেশি না। ওইটুকু অপচয় হলে আপনার সংসারের কোনো ক্ষতিও হবে না। তো আশা করি আপনি আপনার সন্তান যদি মোটামুটি বড় হয়, তাকে অবশ্যই আপনি আপনার আয় ব্যয়ের হিসাবটা তার সামনে মাঝে মাঝে তুলে ধরুন। যদি আপনি সঞ্চয় করে থাকেন বা আপনারা মোটা অঙ্কের টাকা ব্যাংকে রাখেন, সেটাও বুঝিয়ে বলুন যে এই টাকাটার ভবিষ্যৎ তুমি, তোমার জন্যই সব কিছু করতেছি, তা না হলে তোমাকে কোথায় যেতে হতে পারে বা তুমি কি কি করতে পারো, কত কষ্ট হতে পারে। এই ধরনের আলোচনা যখন আপনারা পারিবারিকভাবে করবেন, বাচ্চা যদি মোটামুটি হয়, তাহলে কিন্তু অবশ্যই সে আপনার কষ্টগুলো বুঝবে এবং নিয়ন্ত্রণে আসবে। তো এইভাবে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা কিন্তু বাচ্চাদেরকে মেনটেন করতে পারি, আমরা বাজে খাবার থেকে রোধ করতে পারি, পাশাপাশি আমরা সংসারে মোটা অঙ্কের টাকাও সেভ করতে পারি। আসলে একমাত্র ধৈর্য এবং বুদ্ধি আর সেই সাথে শৃঙ্খলাই পারে আমাদের সংসারকে আরও সুন্দর করে আগাতে। আমরা যারা গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আমরা কিন্তু এভাবে না চললে বড় ধরনের সমস্যার সম্মুখীন হব। তো অনেক ইচ্ছে ছিল, অনেক কথা বলবো, অনেক সুন্দর করে একটা ভিডিও নিয়ে আসবো। আমি আসলে সারাদিনের ব্যস্ততায় ভিডিও মেক করতে পারি নাই, টেনে টুনে আপনাদের কাছে এই 9 মিনিটের একটা ভিডিও শেয়ার করলাম। যতটুকু সম্ভব হয়েছে আপুমনির কমেন্টসের উত্তর ধরে আমি ভিডিওটা আনার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। আপু, আপনি যদি ভিডিওটা দেখেন, আবার সুন্দর একটা কমেন্টস করবেন যে ভিডিওটা দেখছেন কিনা। আমি আমার জ্ঞান থেকে যতটুকু পারছি, আমি আমার সংসারটাকে যেভাবে চালাই সেভাবে আপনাকে বললাম, আমার জ্ঞান থেকে বললাম। যদি ভুল হয়, আপনারা যারা ভিডিও দেখছেন সবাই আমাকে ক্ষমা করবেন, আর সুন্দরভাবে আরও পরামর্শ থাকলে আমাকেও দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার জন্য অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।